হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। আমাদের আজকে যে ক্লাস হবে সেটা সবাই ভালোভাবে বুঝবে। অনেক কিছু আজকে ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? তো ক্লাসটা সবাই জানবে, ক্লাসটা সবাই করছো। তাহলে আগের দিন যে আমাদের হয়েছিল ধাতুর সহযোগিতা শ্রেণী, তাহলে ধাতুর সহযোগিতা শ্রেণী থেকে আমরা আবার শুরু করতে যাব। তো যাদের এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে রোল নম্বর, ক্লাস নেম, ঠিক আছে, ক্লাস আর নাম সেন্ড করবে, ঠিক আছে? তাহলে এখন চলে আসো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে। আমরা যেটা জানবো, তাহলে আগের দিন আমি বলেছিলাম কি হাইড্রোজেনের সাপেক্ষে আমরা যে ধাতুর সক্রিয়তা শ্রেণী লিখেছি তার মধ্যে হাইড্রোজেনের বাঁ দিকে আছে, দেখতে পাচ্ছ, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, লেড বা সীসা। তারপরে হাইড্রোজেনের দেখো ডান দিকে আছে কপার, Ag পারদ, এদিকে আছে Ag মানে রূপক, আর Au সোনা। তাহলে হাইড্রোজেনের যেগুলো বাম দিকে আছে সেগুলোর সক্রিয়তা বেশি, ঠিক আছে? হাইড্রোজেনের বাম দিকে যেগুলো আছে সেগুলোর সক্রিয়তা বেশি এবং ডান দিকে যেগুলো আছে সেগুলোর সক্রিয়তা কম, তুলনামূলক কম, ঠিক আছে? মানে সক্রিয়তা খুবই কম। এগুলো সক্রিয়তা বেশি বলে এগুলা কি হয়, লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এই ধাতুগুলো হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে। কিন্তু হাইড্রোজেনের যেগুলো দেখতে পাচ্ছ ডান দিকে আছে, যেমন কপার, Ag, Au, এগুলো লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে না। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীর গুরুত্ব অনেক আছে। তাহলে এটা একটা গুরুত্বের মধ্যে তোমরা লিখতে পারবে। আমি যখন এখন একটা বললাম সেটা লিখতে পারবে অবশ্য। তোমরা একটা কাজ করবে, ধাতুর সক্রিয়তা শ্রেণীটা তুমি এটা মুখস্থ করে রাখবে। তাহলে তুমি বলতে পারবে কোন ধাতুর সক্রিয়তা কোনটার থেকে বেশি। কারণ পটাশিয়ামের সক্রিয়তা কি ক্যালসিয়ামের থেকে বেশি, ঠিক আছে? আবার সোডিয়ামের সক্রিয়তা কি ম্যাগনেসিয়ামের থেকে বেশি। তাহলে এদিক থেকে বেশি সক্রিয় হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে? তারপরে কম সক্রিয় হচ্ছে ক্যালসিয়াম, তার থেকে কম হচ্ছে সোডিয়াম, তার থেকে কম ম্যাগনেসিয়াম, তার থেকে কম অ্যালুমিনিয়াম, তার থেকে কম জিঙ্ক, তার থেকেও কম হচ্ছে লোহা, এভাবে কমছে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে আসবো ডিয়ার স্টুডেন্টস কি আমরা একটা জিনিস জানবো কি তোমার হাইড্রোজেনের সাপেক্ষে যেগুলো বাম দিকে আছে সেই ধাতুগুলো কি করতে পারবে, ওদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রতিস্থাপিত করতে পারবে কাদেরকে, হাইড্রোজেনের ডান দিকে যে সকল ধাতু আছে তাদের কোনো একটা যৌগ থেকে ওই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে। কারা পারবে, তার থেকে বেশি সক্রিয় ধাতুগুলো। যেমন আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই কি কপার সালফেট, দেখো CuSO4, ঠিক আছে? কি বললাম আমি, কপার সালফেট। তাহলে আমরা একটা জানছিলাম এই কপার সালফেট দ্রবণের মধ্যে একটা লোহা তৈরিকে আমি ডুবিয়ে দিলাম, ঠিক আছে? কপার সালফেট দ্রবণের মধ্যে আমি কাকে ডোবালাম, লোহার দণ্ডকে বা লোহার তৈলকে আমি ডুবিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কপার সালফেট দ্রবণে একটা লোহার তৈলে ডুবিয়ে দিলাম। তাহলে ডুবিয়ে দিলে দেখতে পাবো যে লোহার গায়ে লালচে, ঠিক আছে, বাদামি রঙের আস্তরণ পড়েছে, ঠিক আছে? লোহার তৈলের গায়ে কি হবে, আমি কি করলাম বলো তো স্টুডেন্টস, আমি বললাম কি কপার সালফেট দ্রবণের মধ্যে আমি একটা লোহা দণ্ডকে ডুবিয়ে দিলাম বা লোহার তেলকে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিলে কি হবে, লোহা গায়ে ধাতব কপারের একটা লালচে বাদামি বর্ণের, ঠিক আছে, আস্তরণ পড়বে। তাহলে দেখো কিভাবে উৎপন্ন হয়, FeSO4 প্লাস Cu উৎপন্ন হবে। তাহলে FeSO4 Cu উৎপন্ন হলো। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ কি দেখো CuSO4 কপার সালফেট দ্রবণ। কপারটা দেখো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কোথায় আছে দেখো তো, হাইড্রোজেনের কোন দিকে আছে, ডান দিকে আছে না? ডান দিকে, হাইড্রোজেনের ডান দিকে আছে, এটা আমার ডান হাত, তাহলে ডান দিকে আছে। তাহলে এখানে চলে আসো কি
হাইড্রোজেনের ডান দিকে আছে কপার, তাহলে কপারটা কি কম সক্রিয়। এখানে দেখো কপার এবং লোহার মধ্যে বেশি সক্রিয় কে বলো? লোহাটা কি বেশি সক্রিয়, কপারটা কম সক্রিয়। তাহলে আমি বলছিলাম কি কম সক্রিয় কোন একটা ধাতু যৌগ থেকে ওই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে কে? বেশি সক্রিয় ধাতুটা প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে এখানে লোহা এবং কপারের মধ্যে বেশি সক্রিয় কে? লোহা। তাহলে কপার সালফেট দ্রবণের মধ্যে যদি আমি লোহা দণ্ডকে ডুবাই, তাহলে এই লোহাটা কি করবে? কপারটাকে প্রতিস্থাপিত করবে। তাহলে কপারটা উঠে গেল, কপারের জায়গাতে কে বসলো? এফি বসলো। দেখো এখানে কপারের জায়গাতে তোমার বসে গেছে কে এসে? এফি বসে গেছে। তাহলে কপারের জায়গাতে এফি বসবে, তাহলে FeSO4 Cu হচ্ছে। তাহলে বোঝা গেল এটা বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতু যৌগ থেকে ওই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এটা দেখো FeSO4 আছে, FeSO4 দ্রবণে যদি তুমি Cu দণ্ড দাও, তাহলে এটা কিন্তু কখনো হবে না। এটা কখনো হবে না কি CuSO4 প্লাস Fe উৎপন্ন কখনো হবে না। ঠিক আছে, এটা ভুল। কারণ এখানে এটা বেশি সক্রিয়, লোহাটা বেশি সক্রিয়, Cuটা হচ্ছে কম সক্রিয়। ঠিক আছে, তার জন্য ও এখানে যুক্ত হতে পারবে না। বুঝতে পেরেছো? লোহাকে প্রতিস্থাপিত করতে পারছে না। তাহলে আমরা জেনে গেলাম। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের বই দেখো একটা ছক আছে, দেখো ওই ছকটাতে লেখা আছে কি মৌলের নাম বলেছে, ওই মৌলগুলো তুমি কি কাজে ব্যবহার করো। ঠিক আছে, তারপরে বলেছে কি এদের মৌলের কোন ধর্ম মানুষ কাজে লাগাচ্ছে, কোন কাজে মানুষ ব্যবহার করছে মৌলগুলোকে, সেগুলো আমরা জানবো। তাহলে এখন আমরা চলে আসবো কতগুলি মৌলের নাম এবং তাদের ব্যবহার। ঠিক আছে, কোন ধর্মটাকে মানুষ ব্যবহার করছে এগুলো জানবো। ফার্স্টে দেখো তোমাদের একটা সুপরিচিত ধাতু, তোমাদের অনেকটা সুপরিচিত ধাতু হচ্ছে লোহা। ঠিক আছে, লোহা দেখো, তাহলে লোহা কি কাজে লাগে সেটা আমরা জানবো ফার্স্টে। তাহলে মৌল দিয়ে তৈরি কিছু জিনিসের নাম, তাহলে মৌলের নাম হচ্ছে লোহা। লোহা দিয়ে কি কি তৈরি করা হবে সেটা আমরা জানবো। চলে আসো, লোহা দিয়ে কি তৈরি করা হয়? তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এগুলো রড। তাহলে রডগুলো কি কাজে লেগেছে? জানলা তৈরি করতে। অনেকে দেখবা জানলাতে কি হয়, লোহার গ্রিল দেয়। ঠিক আছে, তাহলে সেটাও তোমার গ্রিল তৈরি করতে লাগছে। কারণ এটা কি শক্ত বলে লাগিয়েছে এখানে। শক্ত আছে বলে গ্রিলটা কি শক্ত বলে লাগিয়েছে। তাহলে বোর্ডটা দেখতে পাচ্ছ, বোর্ডটার চারদিকে দেখো শক্ত করে আঁটার জন্য বা শক্তভাবে বসানোর জন্য তোমার চারদিকটা একটা লোহার পাত দেওয়া আছে, পাত দিয়ে আটকানো আছে বোর্ডটাকে। এখানে দেখো আটকানোর জন্য লোহা পাত ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোহা তোমাদের বাড়িতে চাকু, ছুরি, দা, কোদাল, ঠিক আছে, অনেক কিছু, কাঁচি ব্যবহার করছো, অনেক কিছু ব্যবহার করছো লোহা দিয়ে তৈরি। তাহলে তোমরা রেলগাড়িতে চেপেছো, রেলগাড়ি, বাস, ট্রেন, ট্রাম, রেল লাইন, ঠিক আছে, এগুলো সবই কি লোহা দিয়ে তৈরি। সেতু মানে ব্রিজ, যেটা সেতু লোহা দিয়ে তৈরি হয়। বাড়িতে যে ঢালাই করছো, ঢালাইয়ের জন্য কি লাগছে? রড লাগছে, ওই রডটাও কি লোহা দিয়ে তৈরি। তাহলে লোহার জিনিসের ব্যবহার তুমি দেখো কত কাজে লোহা ব্যবহার করা হয়। তাহলে আমরা কয়েকটা প্রয়োজনীয় জিনিস লিখে দিব, যেমন রেল লাইন আমরা বললাম কি রেল লাইন তৈরি করতে, ঠিক আছে, রেল ইঞ্জিন তৈরি করতে, সেতু, ব্রিজ, গাড়ি এগুলো তৈরি করতে ব্যবহার করা হলো। ঠিক আছে, গাড়ি, সেতু এগুলো তৈরি করতে আমি ব্যবহার করলাম। তাহলে এগুলো কি কাজে লাগছে? মানুষ কেন ব্যবহার করেছে? কারণ এগুলো কি বলো, এগুলো জল লাগা সহজে কি হবে? ক্ষতিগ্রস্ত হয় না। লোহা জল লাগা সহজে ক্ষতিগ্রস্ত হয় না, হয় মরচে পড়ে। তাহলে যেটা লোহায় মরচে পড়ে, লোহা কিন্তু 3 প্রকারের হয়, সেটা তোমরা পরে উঁচু ক্লাসে হয়ে জানবে। তার মধ্যে যে লোহাটাতে কার্বনের পরিমাণ বেশি থাকে ওই লোহাটাই বেশি তোমার মরচে পড়বে, মানে অবিশুদ্ধ লোহায় বেশি মরচে পড়বে। তাহলে রেল লাইন, গাড়ি, সেতু এগুলোতে তোমার ব্যবহার করা হয়, লোহা ব্যবহার করা হয়। যেহেতু এগুলো কাঠিন্য বেশি, কি কাজে ব্যবহার করছে? এগুলো পরিবহনের কাজে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কাজে। তারপরে চলে আসো তুমি ট্রাক্টর। দেখেছো ট্রাক্টর
ট্রাক্টরের লাঙ্গলের ফলা বা তোমার গরুতে যে লাঙ্গল দেয় তাহলে সেটার ফলা বানানো হয়, ঠিক আছে, লাঙ্গলের ফলা, জলের পাম্প বানানো হয়। তাহলে এই সব কাজে তুমি কি ব্যবহার করছো? লোহাকে ব্যবহার করছো। কারণ লোহার কাঠিন্য কি খুব বেশি বলে। কি কাজে লাগালাম? কৃষি কাজের কাজে লাগালাম। তাহলে ওটা একটা আমি লিখে দিলাম লাঙ্গলের ফলা। তারপরে তুমি লিখতে পারবে ট্রাক্টর তৈরি করতে ব্যবহার করা হয়, জলের পাম্প তৈরি করতে ব্যবহার। এগুলো হচ্ছে কৃষি কাজে। তোমাদের বাড়িতে দেখবে কড়াই, যেগুলো বাসনপত্র আছে ওগুলো স্টিলের, ঠিক আছে, স্টিলের হয়। তো সেগুলো একটা লোহার মধ্যে থাকে, লোহার একটা ভাগ। তাহলে এখানে চলে আসো, কড়াই কি তাপের সুপরিবাহী, যেহেতু লোহা তাপের সুপরিবাহী তার জন্য তুমি কড়াই তৈরি করতে পারলে, ঠিক আছে, তাপের সুপরিবাহী বলে তুমি কড়াই বানালে। বিভিন্ন রকমের যন্ত্র বানানো হয়, তারপরে তোমার বৈদ্যুতিক তার তৈরি করা হয়, কারণ লোহা তাপের কি তড়িতের কি সুপরিবাহী আর প্রসারণশীল, যেহেতু মানে এটাকে পিটিয়ে যেহেতু লম্বা করা যায় তার জন্য এটাকে তুমি তার হিসাবে ব্যবহার করতে পারবে। তাহলে আমরা লোহার সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে লোহার পরে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তামা বা কপার। তাহলে দেখো, তামার আমি যদি ব্যবহার জানতে চাই, তামা কি কি কাজে লাগে বা তামাকে কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। তামা বা কপার বা সিউ যেটা, সেটা চলে আসো। ফার্স্টে দেখো ইলেকট্রিকের তার। ইলেকট্রিক তার, বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে তাদের জন্য যে ইলেকট্রিক তার ব্যবহার করা হয় সেগুলো তোমার তামা দিয়ে বেশিরভাগ তৈরি করা হয়, ঠিক আছে। কারণ কি তামা প্রসারণশীল, আর তড়িতের সুপরিবাহী। তাহলে একটা কি বললাম, ইলেকট্রিক তার তৈরি করতে তামা ব্যবহার করা হয়, মনে রাখবে। ইলেকট্রিক তার তৈরি করতে তামা ব্যবহার করা হলো। তাহলে কেন ব্যবহার করলাম? কারণ এটা তড়িতের সুপরিবাহী এবং কি বললাম, প্রসারণশীল। ওকে, তাহলে সেকেন্ড আমরা চলে আসব মুদ্রা তৈরি করতে। প্রাচীনকালে মুদ্রা তৈরি করতে ব্যবহার করা হতো, তার জন্য এটাকে মুদ্রা ধাতু বলা হয়। তামাটাকে তোমার মুদ্রা ধাতু বলা হয়। তাহলে প্রাচীনকালে মুদ্রা তৈরি করার কাজে তোমার কি ব্যবহার করা হতো? তামা ব্যবহার করা হতো, ঠিক আছে। তাহলে তারপরে চলে আসো 3 নম্বরে আমরা একটা জানবো, কড়াই তৈরি করা হয়। তাহলে এটা কি তাপের তড়িতের কি সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী বলে কি ইলেকট্রিকের তার তৈরি করা হলো। আর একটা দেখো, কড়াই তৈরি করা হয় কারণ এটা তামাটা আবার তড়িৎ তাপের কি সুপরিবাহী বলে। তাহলে আমরা তামা জানলাম। তাহলে রান্নার কাজে এটা কড়াইটা ব্যবহার করব। তাহলে এরপরে চলে আসবো তোমাদের বই যেটা আছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যেটা জানবে, তুমি দেখবে অ্যালুমিনিয়ামের তার তৈরি করা হয়, ইলেকট্রিক তার তৈরি করা হয়, কারণ অ্যালুমিনিয়াম তড়িতের সুপরিবাহী এবং এটা যেহেতু প্রসারণশীল ধর্ম আছে অ্যালুমিনিয়াম। চলে আসো, কি ব্যবহার করব কি কি কাজে? তাহলে বৈদ্যুতিক তার তৈরি করতে, তাহলে বৈদ্যুতিক তার তৈরি করতে আমি ব্যবহার করলাম, ঠিক আছে, বৈদ্যুতিক তার তৈরি করতে ব্যবহার করলাম। কেন? কারণ তড়িতের সুপরিবাহী এবং প্রসারণশীল বলে বিদ্যুৎ পরিবহনের কাজে ব্যবহার করা হয়। তারপরে চলে আসো তোমার বিমান ও গাড়ির কাঠামো নির্ণয় করতে, কাঠামো তৈরি করতে, ঠিক আছে, বিমান ও গাড়ির কাঠামো নির্মাণের কাজে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এটা কি পরিবহনে লাগলো। আর কেটলি দেখো, কেটলি যেহেতু অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী তার জন্য এখান থেকে কেটলি তৈরি করা হয়। তাহলে কেটলি কি রান্নার কাজে, মানে চা তোমরা জানো রান্নার কাজে তাহলে ব্যবহার করা হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম হয়ে গেল। আমাদের অ্যালুমিনিয়ামের যেগুলো কাজগুলো জানলাম সেগুলো হচ্ছে মেন হচ্ছে বিমান এবং গাড়ির কাঠামো নির্ণয়ের কাজে ব্যবহার করা হলো, ঠিক আছে। এবার চলে আসো তোমাদের যেটা আছে সীসা, লেড বা সীসা। লেড বা সীসা কি কাজে লাগে সেটা আমরা এখন জানবো, ঠিক আছে। দেখো, লেড বা সীসা হচ্ছে লেড, 1 নম্বরে চলে আসো, রং
তৈরি করতে, ঠিক আছে। রঙিন যৌগ তৈরি করার ক্ষমতার জন্য লেড থেকে বা সীসা দিয়ে রং তৈরি হয়, ঠিক আছে। ঘরবাড়ি কি রং করতে, কালার করতে আমরা ব্যবহার করি। আর একটা হচ্ছে মনে রাখবে টেট্রা ইথাইল লেড বলে একটা যৌগ হয়, টেট্রা ইথাইল লেড, ঠিক আছে। এই যৌগটার বিশেষত্ব হচ্ছে টেট্রা ইথাইল লেড যেটা আমি বললাম সেটা তোমার ধাতব যৌগ তৈরি করার ক্ষমতা, এটা হচ্ছে অ্যান্টি নক পদার্থ হিসাবে, মানে মোটর গাড়ির ইঞ্জিনের ঝাঁকুনি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। কি বললাম, মোটর গাড়ির ইঞ্জিনের ঝাঁকুনি প্রতিরোধ করতে আমি টেট্রা ইথাইল লেড ব্যবহার করব। তাহলে এটা একটা হয়ে গেল। তারপরে তুমি লেড অ্যাসিড সঞ্চয় কোষের কথা বলেছো, লেড অ্যাসিড সঞ্চয় কোষ সেকেন্ডারি সেল বা ব্যাটারি, ঠিক আছে। তড়িৎ প্রবাহিতা ধর্মের জন্য তোমাদের সেলটা তৈরি করা হয় সীসা বা লেড থেকে। তাহলে এখন আমাদের যেটা চলে আসবো সেটা হচ্ছে একটা মূল্যবান ধাতু হচ্ছে সোনা। তোমরা নাম শুনেছো সোনা, সোনা অনেকে দেখেছো অবশ্য। তাহলে সোনা কি কাজে লাগে, তাহলে ফার্স্টে দেখো গহনার জন্য এটা খুবই বিখ্যাত। গহনা, সোনার গহনা দেখবে বেশিরভাগ মেয়েরাই ইউজ করছো সোনার গহনা। তাহলে গহনা তৈরি করতে কেন, দেখো উজ্জ্বল আছে, উজ্জ্বল ধর্ম আছে, প্রসারণশীলতা ধর্ম আছে, কারোর সঙ্গে জলের সঙ্গে বিশেষত বা বায়ুর সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে। এই সকল ধর্মের জন্য, নমনীয়তা ধর্মের জন্য এটাকে অলংকার হিসাবে গহনা তৈরি করতে সোনাকে আমরা ব্যবহার করি। ওকে, সেকেন্ড চলে আসো, সোনাকে মুদ্রা ধাতু বলা হয়। সোনাকে কি বলা হয় বললাম, মুদ্রা ধাতু। তাহলে সোনা চলে আসো, সোনা আমরা কি কাজে ব্যবহার করলাম, গহনা তৈরি করতে ব্যবহার করলাম। কেন, কোন কোন ধর্মের জন্য তুমি সোনা কোন কোন ধর্মের জন্য গহনা তৈরি করতে ব্যবহার করলে, প্রসারণশীলতা, নমনীয়তা, উজ্জ্বল ধর্ম, ঠিক আছে। তারপরে এই সকল ধর্মের জন্য আমি গহনা তৈরি করতে সোনাকে ব্যবহার করলাম। আর এটাকে মুদ্রা ধাতু বলা হয়, আমি একটু আগে বলছিলাম মুদ্রা ধাতু বলা হয় সোনাকে। সোনা, তামা, রূপ, ঠিক আছে, এই তিনটাকে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে এখন আমরা চলে আসবো যেটাতে, সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তারপরে আছে আমাদের দস্তা বা জিঙ্ক আছে। তাহলে দস্তা বা জিঙ্ক তোমরা নাম শুনেছো। তাহলে দস্তা বা জিঙ্কের তড়িৎদ্বার তৈরি করা হয়, দস্তা বা জিঙ্ক। তাহলে দস্তা বা জিঙ্ক কি কাজে লাগে, তাহলে একটা চলে আসো, তাহলে ফার্স্টে আমরা যেটা জানবো দস্তা বা তড়িৎদ্বারে জিঙ্কের ব্যবহারশীল তড়িৎদ্বার তৈরি করতে, যেটা বলছিলাম তড়িৎদ্বার তৈরি করতে, কারণ দস্তা বা জিঙ্ক কি তড়িতের সুপরিবাহী, ফলে এটাকে তড়িৎদ্বার তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সেকেন্ড চলে আসো, গ্যালভানাইজড পদার্থ। গ্যালভানাইজড পদার্থ, গ্যালভানাইজড পদার্থ বলতে লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, সেটাকে বলা হয়, সেই লোহাটাকে বলা হয় গ্যালভানাইজড লোহা বলা হয়। আর তড়িৎ লেপন পদ্ধতিতে, ঠিক আছে, তড়িৎ লেপন বা তড়িৎ বিশ্লেষণও বলতে পারো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার ঘটনাকে বলা হয় গ্যালভানাইজেশন বলা হয়, ঠিক আছে। তাহলে আমি বললাম কি লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে কি হবে, লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে ওই লোহাটার মরচে ধরবে না, ঠিক আছে। তাহলে মরচে ধরার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে গ্যালভানাইজড পদার্থ পেয়ে গেলাম। তাহলে এখন চলে আসবো তোমাদের বই যেটা আছে লাস্টে, সেটা হচ্ছে কার্বন বা গ্রাফাইট। সেটা একটু জেনে নিব আমরা, কার্বন বা গ্রাফাইট যেটা আছে সেটা আমরা জানবো এখন। কার্বনের একটা বিশেষ রূপভেদ হচ্ছে তোমার গ্রাফাইট। গ্রাফাইট, তাহলে দেখো কার্বনের একটা রূপভেদ। কার্বনকে প্রকৃতিতে বিভিন্ন ভাগে পাওয়া যায়, বিভিন্ন প্রকারে পাওয়া যায়। কার্বনের তিনটা নিয়তাকার রূপভেদ হচ্ছে হিরো, গ্রাফাইট আর একটা ফুলারিন।
আর আরো অনেকভাবে পাওয়া যায় অনিয়ন টাকা, যেমন তোমাদের বাড়িতে ঝুল বা ভূষাকালি দেখতে পাবে, ঝুল, সেটা একটা কার্বনের রূপভেদ। ঠিক আছে, রান্নার রুমে দেখবে কালি কালি লেগে থাকে, সেগুলো একটা। ছোট বাচ্চাদেরকে দেখবে কি টিপ পরানো হয়, ঠিক আছে, কালো, সেগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। তারপরে অঙ্গার, কাঠকয়লা, ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে তোমার কার্বনের রূপভেদ। তার মধ্যে গ্রাফাইট একটা হচ্ছে কার্বনের নিয়তাকার রূপভেদ। তাহলে এখন আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গ্রাফাইটের ব্যবহার। তাহলে তোমরা জানো, একটা অলরেডি জেনে গেছো কি গ্রাফাইট পিচ্ছিল কাগজ। গ্রাফাইট দেখো, তুমি গ্রাফাইট দেখেছো অলরেডি, কোথায় দেখেছো? পেন্সিলের সিস, তোমাদের যে রুল পেন্সিল আছে সেই পেন্সিলের সিস, সেটা হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে দেখো ওখানে তুমি একটু ভাঙবে, একটু পেন্সিলের সিসটাকে ভাঙবে, ভেঙে হাতে নিয়ে এভাবে চাপ দিবে, ঠিক আছে, চাপ দিয়ে দেখতে পাবে কি সেটা পিচ্ছিল কাগজ, ঠিক আছে। মানে গ্রাফাইটের স্তর একটা স্তর আর একটা স্তরের প্রতি পিছলিয়ে সরে যাওয়ার চেষ্টা করে, তার জন্য চাপ দিলে কি হয়, সরে যায় বলে সেটা পিচ্ছিল কাগজ, ঠিক আছে। তাহলে আমরা কি কি কাজে লাগালাম? তাহলে পিচ্ছিল কাগজ পদার্থ হিসাবে এটা ব্যবহার করব। তাহলে তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে, তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে আমরা পিচ্ছিল কাগজ পদার্থ হিসাবে গ্রাফাইট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে সেকেন্ড আমরা চলে আসব। তাহলে একটা জানলাম আমরা পিচ্ছিল কাগজ পদার্থ হিসাবে, পিচ্ছিল কাগজ পদার্থ হিসাবে তেল বা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। সেকেন্ড চলে আসবো পেন্সিলের সিস তৈরি করতে। পেন্সিলের সিস তৈরি করতে আমরা গ্রাফাইট ব্যবহার করব। কি তৈরি করতে বললাম? পেন্সিলের সিস তৈরি করতে আমরা, ঠিক আছে, সিস তৈরি করতে আমরা গ্রাফাইট চূর্ণ ব্যবহার করব, ঠিক আছে, বা গ্রাফাইট ব্যবহার করা হয় কেন? কারণ শক্ত, ঠিক আছে, আর একটা পিচ্ছিল কাগজ, এবং কাগজে কি এটা দাগ কাটতে কাজে লাগাই আমরা, ঠিক আছে, দাগ কাটা কাগজে। আর একটা হচ্ছে তোমাদের লেখা আছে যেটা তড়িৎ দাগ তৈরি করতে আমরা পড়েছিলাম কিছুদিন আগে, পড়েছিলাম কি গ্রাফাইট, যেহেতু গ্রাফাইট অধাতু, তোমরা জানো অলরেডি গ্রাফাইট অধাতু হলেও তাপ এবং তড়িতের কি হয়, সুপরিবাহী, তার জন্য গ্রাফাইটকে তড়িৎ দাগ হিসাবেও ব্যবহার করা হয়, ঠিক আছে, তড়িৎ দাগ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ দাগ হিসাবে ব্যবহার করা হয়। 4 নম্বরে চলে আসো, তড়িৎ দাগ হিসাবে আমরা ব্যবহার করে ফেললাম। এবার উচ্চ তাপ সহনকারী মুচি তৈরি করতে ব্যবহার করা হয়। উচ্চ তাপ সহনকারী মুচি তৈরি করতে ব্যবহার করা হয় আমাদের গ্রাফাইটটা, ঠিক আছে। তাহলে তাপ পরিবাহিতা যেহেতু ধর্ম আছে, আমি একটু বলছিলাম কি গ্রাফাইট তৈরিতে তো সুপরিবাহী, তাপে তো সুপরিবাহী, যেহেতু তার জন্য এখানে তাপের সুপরিবাহী বলে উচ্চ তাপ সহনকারী মুচি তৈরি করতে ব্যবহার করা হয়। আর মুচিটা এটা কি কাজে লাগছে? তোমার কোনো পদার্থকে উত্তপ্ত করতে, ঠিক আছে, সেটা ব্যবহার করা হলো। তাহলে ডিয়ার বাচ্চা, আমাদের এটা আমরা জেনে গেলাম কি বিভিন্ন যে ধাতুগুলো আছে বা বিভিন্ন যে অধাতুগুলো আছে তাদের আমরা ব্যবহারগুলো সম্পর্কে জানলাম, কোন ধর্ম ব্যবহার করা হলো সেটাও অলরেডি জানলাম, ঠিক আছে, কোন কাজে ব্যবহার করা হলো সেটা জানলাম। তাহলে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মানব জীবন আর পরিবেশের ধাতু অধাতুদের গুরুত্ব কতটা, কি কাজে লাগে, ধাতু অধাতুগুলো দিয়ে কি কি তৈরি হয়, কি কাজে লাগে, ঠিক আছে। তোমরা যে সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত বা ঘুমানোর পরেও যে বিভিন্ন জিনিসগুলো ইউজ করছো, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ধাতু বা অধাতু দিয়ে তৈরি হয়, সেটা আমরা আজকে জানবো। ওকে, তাহলে সেটা আমরা একটু এখন জানবো।